আহসান হাবীব কার চিরচেনা স্বজন, সেটি হচ্ছে কদম আলীর। অকাল বার্ধক্যে নত কদম আলীর ক্লান্ত চোখের আধার কবির চেনা। ডুমুরের চালে স্থির স্থির দৃষ্টি মাছরাঙা পাখি কবিকে চেনা। কবি জোনাকির সাক্ষী মেনেছেন এই বলে যে যিনি অবগত নন শূন্য খাকা রান্নাঘর ও শুকনো থালা জমিলার মার। কবি 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 বৈঠায় লাঙলে হাত রেখেছে কেন? পরশ অনুভব করার জন্য। আর রিপন ভান উইঙ্কল দীর্ঘ ২০ বছর পর এগিয়ে তার গায়ে ফিরে এলে তাকে চিনতে পারেননি সবাই। তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষ তার স্বজন টম এলে সন্দেহর অবসান ঘটে। উদ্দীপকে টমের সঙ্গে কোনো আন্তরিক কবিতার সাদৃশ্য রয়েছে, সেটি হচ্ছে ভিনদেশি পথিকের জমিলার মা চেনে কবিকে। কদম আলী ও জমিলার মা কবির চিরচেনা স্বজন। কবি নিজেকে উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক বলেছেন। কবি নিজেকে ভিনদেশি পথিক নন বলে প্রমাণ করতে চেয়েছেন। কত তারিখে আহসান হাবীব জন্মগ্রহণ করেন? সে হচ্ছে 1917 সালের 2 জানুয়ারি জন্মগ্রহণ করেন। কবি আহসান হাবীব কোন গ্রামে জন্মগ্রহণ করেন? শঙ্করপুর পাশা। কবি আহসান হাবীবের জন্ম বাংলাদেশের কোন জেলায়? সেটি হচ্ছে পিরোজপুর। কোন শ্রেণী পর্যন্ত আহসান হাবীব পড়ালেখা করেছেন? সেটি হচ্ছে আইএ। ব্যক্তিজীবনে আহসান হাবীব কোন পেশায় নিয়োজিত ছিলেন? সেটি হচ্ছে সাংবাদিকতা। গভীর জীবনবোধ, আশাবাদ ও কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আহসান হাবীবের কবিতার কোন বিষয়টি পাঠক ও চিত্রের মধুর বিশেষ সৃষ্টি করেছে? সেটি হচ্ছে স্নিগ্ধতা। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আহসান হাবীব কিসের সাপেক্ষে বক্তব্য দেন? সেটি হচ্ছে আত্মমানবতার। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কোনটি? রাত্রিশেষ। জ্যোৎস্না রাতের গল্প গ্রন্থটি কাদের জন্য রচিত? সেটি হচ্ছে ছোটদের। কোনটি আহসান হাবীবের কিশোর উপন্যাস? সেটি হচ্ছে রানী খালেক সাকো। আহসান হাবীব রচিত ছোটদের কবিতার বই কোনটি? সেটি হচ্ছে জ্যোৎস্না রাতের গল্প। চৈত্রের রাতের গল্প ছাড়াও ছোটদের জন্য রচিত আহসান হাবীব কাব্যগ্রন্থ কোনটি? সেটি হচ্ছে ছুটির দিন দুপুরে। জ্যোৎস্না। তারপর হচ্ছে সাহিত্য সাধনার জন্য কবি আহসান হাবীব কোন পুরস্কার পান? সেটি হচ্ছে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পান। কবি আহসান হাবীব কত সালে মারা যান? তিনি হচ্ছে 1985 সালে মারা যান। আহসান হাবীবের কবিতায় অভিব্যক্ত গভীর জীবনবোধ এর স্বরূপ হলো জীবনকে গভীরভাবে উপলব্ধি করা, জীবনের স্বপ্ন বাস্তবায়নের আশীর্বাদ। কবি আহসান হাবীব কবিতায় সাক্ষী প্রসঙ্গ টেনেছেন নিজ পরিচয়কে নিশ্চিত করতে, সেই অবস্থাকে সংশয় মুক্ত করতে, দেশের সঙ্গে অগ্রতা করতে। কবি আহসান হাবীব কত সালে মারা যান? 1985 সালে। আহসান হাবীবের কবিতায় অভিব্যক্ত গভীর জীবনবোধ এর স্বরূপ হলো জীবনকে গভীরভাবে উপলব্ধি করা, জীবনের স্বপ্ন বাস্তবায়নের আশাবাদ। কবি আহসান হাবীব কবিতায় সাক্ষী প্রসঙ্গ টেনেছেন নিজ পরিচয়কে নিশ্চিত করতে, স্বীয় অবস্থানকে সংশয় মুক্ত করতে, দেশের সঙ্গে অন্তরঙ্গে বোঝাতে। আমি কোনো আন্তরিক নেই কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? দেশের গভীরে তার শিখর প্রথিত, দেশের সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছিন্ন। তিনি জীবিকার সন্ধানে আসেননি। কবি বাঁশবাগানের প্রসঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন গ্রামীণ সংস্কৃতিতে তার জন্ম, ধারাবাহিক জীবন প্রবাহের তিনি অংশ।
আমি কোনো আন্তরিক নেই কবিতায় বিস্তর জোনাকি কোথায় দেখা যায় বাঁশবাগানে, কোথায় ফুলকে কবি সাক্ষাৎ রাখার কথা বলেছেন জমিনের আসমানে, তারা কি কবি সাক্ষী মেনেছেন কেন শাশ্বত অবস্থানের গুরুত্ব আসমানে, তারা কি কবি আহসান হাবিব কি হিসেবে দেখেছেন, সেটি হচ্ছে সাক্ষী। আসমানের তারা কি সাক্ষী কি বলে দেখেছেন তিনি কোনো আন্তরিক নেই কবি সাক্ষী রেখেছেন নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি জারুল এবং জামরুলকে, কবি শাব্দিক নিয়মে এদেশেই থাকেন। কবির খোদার কসম খেয়ে বলেছেন তিনি কোনো আগন্তুক নন। কবি কার্তিকের ধানের মঞ্জুরি সহ তার চিরল পাতাকে সাক্ষী মেনেছেন খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা কবিকে চেনে, কবি ক্লান্ত চোখের আধার চেনেন অকাল বার্ধক্যে নত কদম আলীর, কবি চেনেন জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, এদেশের বৈঠা লাঙলের স্পর্শ স্নিগ্ধ মাটির সুবাস লেগে আছে কবির শরীরে, কবির অস্তিত্বে গাথা ধানের ক্ষেত সরু পথ ধুধু নদীর কিনারা। সাক্ষী শব্দটি ব্যবহার করে আমি কোনো আন্তরিক কবিতায় কবি কণ্ঠের প্রতি জোর দিয়েছেন স্বদেশের নিজের সম্পর্ক। আমি কোনো আন্তরিক নই ডুমুরের ডাল দেখতে কেমন, সেটি হচ্ছে ঝাঁকড়া। ডুমুরের ডালে কোন পাখি বাস করে, মাছরাঙা। 10 বছর পর বিদেশ থেকে এসে আরিফ মৃধা তার ছোট মেয়েকে বলল, আমি অতিথি নই মা, আমি এই বাড়ির মানুষ। আরিফের বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই। কবিতায় মাছরাঙার দৃষ্টি কেমন ছিল, সেটি হচ্ছে স্থির। আমি কোনো অভ্যাগত নই, এখানে অভ্যাগত বলতে কি বোঝানো হয়েছে, সেটি হচ্ছে আগন্তুক। কবি ভিনদেশি পথিক নন, তিনি কিভাবে বললেন, কসম করে। স্বদেশের সাথে নিজের সম্পর্কের কথা জোরালোভাবে উপস্থাপনের জন্য কবি খোদার কসম কাটেন। আমি কোনো আগন্তুক নই। কবি কার নামে শপথ করেছেন, সেটা হচ্ছে খোদার নামে। কবি কি রকম পথিক নন, ভিনদেশি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কার শপথ করেছেন খোদার। কবি কি রকম পথিক নন, ভিনদেশি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কি বলতে চান, তিনি হচ্ছে আগন্তুক, তিনি বলতে চান না তিনি আগন্তুক নন। কবি কোন নিয়মে এখানেই থাকেন, জন্ম সাপিক নিয়মেই এখানেই থাকেন। কবির ভাষ্য মতে এখানে থাকার নাম কি, সর্বত্রই থাকা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির দেখা রৌদ্রের স্বভাব কেমন, সেটি হচ্ছে খর। কবিতায় খর রৌদ্র জলজ বাতাস বলতে কি বোঝানো হয়েছে, রৌদ্র তাপে প্রবাহিত বাষ্পপূর্ণ বাতাস। মেঘমুক্ত বিকেলে কারা কবিকে চেনে, পাখিরা মেঘমুক্ত বিকেলে কবিকে চিনে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কখনকার মেঘ ক্লান্ত বিকেলের। কবি কোনো আত্মীয় নন, এটা কারা জানে, এটা হচ্ছে পাখিরা জানে। আমি কোনো আগন্তুক নই কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, জন্মভূমির সাথে সম্পর্কিত। আমি কোনো আগন্তুক নই কবিতাটি কবি কতবার আমি কোনো আগন্তুক নই কথাটি উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে 4 বার। কার ক্লান্ত চোখে আধার নেমেছে, কদম আলীর। কবি কদম আলীকে কি হিসেবে সম্বোধন করেছেন, সেটি হচ্ছে স্বজন। কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলে মনে করেন কেন, সেটি হচ্ছে উভয় একই গাঁয়ের বাসিন্দা বলে। জমিলার মার রান্নাঘরে বর্ণনায় আমরা গ্রামীণ জীবনের কোন দিকটি খুঁজে পাই, সেটি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্রতা রুদ্র রূপ। চাষাবাদের জন্য সম্পর্কযুক্ত শব্দ কোনটি,
সেটি হচ্ছে লাঙল। কবির হাতের স্পর্শ কোথায় লেগে থাকে? সেটি হচ্ছে লাঙলে লেগে থাকে কবির হাতের স্পর্শ। কবি কোন পাতাকে সাক্ষী রেখেছেন? সেটি হচ্ছে চিরল পাতাকে সাক্ষী রেখেছেন। কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে? মাটির সুবাস। কবির কোথায় সুবাস লেগে আছে? সেটি হচ্ছে শরীরে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কদমলির ক্লান্ত চোখের আধার বলতে কী বোঝানো হয়েছে? সেটি হচ্ছে বিশ্রামহীন চোখ নিচের কোনটি কবির অস্তিত্বগাথা? সেটি হচ্ছে নদীর কিনার। কবির অস্তিত্বের গাথা কোনটি? সেটি হচ্ছে স্নিগ্ধ মাটির ধুধু মাটির কিনারা কবির অস্তিত্বের গাথা। আমার অস্তিত্বে গাথা কবি বলতে কি বুঝেছেন? সেটি হচ্ছে অস্থিমজ্জায় স্থিত সদস্যের প্রকৃতির পরশ কবির অস্তিত্বে গাথা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে নিশিন্দের ছায়ার কথা বলা হয়েছে। কদমালীর অকাল মৃত্যুকে অকাল বার্ধক্য নত কেন? অভাবে মাটি কার গন্ধ রয়েছে? সেটি হচ্ছে কবির গন্ধ রয়েছে। আমি কোনো আগন্তুক গন্ধ রয়েছে। ভিনদেশি পথিকেরা হলো তারা হচ্ছে গায়ে চিরদিন থাকে না, যাদের অস্তিত্বে জন্মহীনের কোনো ঠাঁই নেই, যারা হঠাৎ এসে হঠাৎ চলে যায়। আহসান হাবীব খোদার কসম খেয়ে যে প্রতিজ্ঞা করেন তার অর্থ হলো তিনি ভিনদেশি পথিক নন, তিনি কোনো আগন্তুক নন। আমি কোনো আগন্তুক নই কবিতার ধ্বনি রয়েছে জন্মভূমির প্রতি ঘনিষ্ঠতার অবিচ্ছেদ্য সম্পর্ক, গায়ের নানা উপাদানের সাথে চেনা জানা, গ্রাম ও জনপদের মানুষের সাথে আত্মীয়তা। এখানে থাকার নাম মাত্রই থাকা। উক্তিটিতে ফুটে উঠেছে সদস্যের সান্নিধ্যর সর্বব্যাপকতা, সদস্যের আকুলতা। কবি যে আগন্তুক নন তার প্রমাণের জন্য সাক্ষী আবশ্যক, নিশ্চয়তা প্রমাণের জন্য বিতর্ক, প্রমাণের জন্য সঠিক নির্দেশের জন্য। কবিকে চেনে একথায় বোঝানো হয়েছে এদেশের প্রকৃতির সাথে কবির নিবিড় সম্পর্কে। পেশাজীবী মানুষ কবির পরমাত্মীয়, অভিজাত্য নন, সাধারণই তার পরিচয়। জামিলার মার শূন্য রান্নাঘর যে ধারণা তৈরি করে শূন্যতা। জমিলার মার রান্নাঘর আসন পেতে বসেছে, অভাবের কারণে রান্না বসাতে পারেননি জমিলার মা। জমিলার মার শূন্য খাকা রান্নাঘরে গায়ের যে পরিস্থিতি নির্দেশ করে তা হলো গায়ের মানুষের অভাব। নিত্যর সঙ্গে গায়ের মানুষের রান্নার আয়োজন অসম্ভব হয়ে পড়ে। অবিরা নারীর অসহায়ত্ব চরম। কবির স্মৃতিকাতরতার প্রশাসক বিষয়গুলো হচ্ছে বৈঠাক, লাঙলে হাতের স্পর্শ, শরীরে মাটির সুবাস, জনপদের জীবনগাথা। লাঙল ও বৈঠায় কবির হাতের স্পর্শ লেগে থাকে একথার মানে হলো খেটে খাওয়া মানুষের ঘরে কবি জন্মেছেন। কবির গায়ে আদি অধিবাসীদের রক্ত। কবি আহসান হাবীবের অস্তিত্বে গাথা ধানের ক্ষেত, সরু পথ, ধুধু নদীর কিনারা। ভালোবাসি এই সুন্দর ধরণীতে, ভালোবাসি তার সর্বপদধূলি মাটি। আমার প্রাণ সজল অশ্রু নীরব কেমন করিয়া লাগিল সোনার কাঠি। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি কোন দিকটি ফুটে উঠেছে? সেটি হচ্ছে জন্মভূমির ধূলি বালি ও মাটির প্রতি শ্রদ্ধা। ফুটে ওঠা দিকটির পরিচয় আছে যে উক্তিটি জন্মভূমি সবার কাছে প্রিয় ও পবিত্র। জন্মস্থানে ধূলি ও বালি মাটি পবিত্র, সদস্যের মানুষের নিবিড় সম্পর্ক। তারপর হচ্ছে এদেশের বায়ু, জল, ফুল, ফল, বন, গায়ের মানুষগুলো একান্ত স্বজন, সুখে দুঃখে আনন্দে বেদনায় 12 মাস পরস্পর মিলেমিশে করেছি বসবাস। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই পৃথিবীর কোন দিকটি প্রতিফলিত হয়েছে? জন্মভূমির সাথে মানুষের সহাবস্থান। এই অদৃশ্য দিকটি হচ্ছে গায়ের মানুষের চিরচেনা স্বজন, পারসিক সহমর্মিতা প্রকাশ, প্রকৃতির আপন সত্তা অনুভব করা। কোন বনেতে আমি জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হাসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম, আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। উদ্দীপকটির সাথে আমি কোনো আঙ্গিক কবিতায় আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন বিষয়টি মিল রয়েছে সেটি হচ্ছে সাক্ষী জমিনের ফুল। এই সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে আসমানে তারার উপস্থিতি, জ্যোৎস্নার চাদর ঢাকা ফুলের সুগন্ধে মন ভরে ওঠে। এই সাদৃশ্য দিকটি হলো আসমানে তার উপস্থিতি, জ্যোৎস্নার চাদরে ঢাকা ফুলের সুগন্ধে মন ভরে ওঠে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সঙ্গশীল শালিকার বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। উদ্দীপকে বর্ণিত ভাবটি নিচের কোন কবিতার সাথে সম্পূর্ণ সেটি হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এই সাদৃশ্যপূর্ণ ভাবটি হচ্ছে স্বদেশের প্রতি মমত্ব বোধ, অকৃত্রিম অপরিসীম গ্রাম বাংলার সুন্দর প্রকৃতির সাথে বিলীন হওয়ার ইচ্ছা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি স্বদেশের প্রতি যে মুগ্ধতা প্রকাশ করেছেন তা উদ্দীপকের কবিতাংশে বিদ্যমান। উভয় কবি স্বদেশের প্রকৃতির সাথে গভীর সম্পর্ক রয়েছে। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে কোনো প্রয়োজন। উদ্দীপকে আমি কোনো আগন্তুক নই কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে সেটি হচ্ছে দেশের মাটির গন্ধে ঘুম ভরে থাকা। এই ফুটে ওঠা দিকটি হলো শরীরে মাটির সুবাস লেগে থাকা, মাটিতে কবির গায়ের গন্ধে লেগে থাকা। স্বদেশের মাটি মানুষের যে বন্ধন রচিত হয় তা অকৃত্রিম। মানুষ স্বদেশের অন্যান্য উপাদানের সাথে কাছে ঋণী। আকাশ, ফুল ফল গাছ মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত, কারণ এরা আমাদের জন্য শ্রেষ্ঠ। উদ্দীপকটির মূল বক্তব্য কবিতার সাথে সম্পৃক্ত। আমি কোনো আগন্তুক নই এরূপ সম্পর্কের দিকটি হচ্ছে প্রকৃতির নানা উপাদান মানুষের প্রয়োজনে সৃষ্টি হচ্ছে। দেশের সকল উপকরণ আমার মানুষের অস্তিত্বকে রক্ষা করছে। স্বদেশের নানা দ্রব্যর কাছে দায়বদ্ধতা থেকে ভালোবাসা জন্মায়। অবনারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলির ছায়া, সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লবক্ষণ আক্রম, কারণ রাখালের খেলা গেহ স্তম্ভ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। উদ্দীপকের আমি কোনো আগন্তুক নই কবিতা কোন প্রকৃতির প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে মাতৃত্ব ভীতি। উক্ত অনুভূতির প্রতিফলন আছে যে চরণে আমি কোনো আগন্তুক নই কার্তিকের ধানের মজুরির সাক্ষী খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনার ফলা দেশ, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত দেখি তবু আমার পরাণ ভরে না। উপরের উদ্দীপকের সাথে আমি কোনো আঙ্গিক কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে স্বদেশের রূপ ও মাটি মন তৃপ্ত করে উল্লেখিত ভাবের স্বরূপ হচ্ছে স্বদেশপ্রেম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিকচিক করে বালি, কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা। উপরে উদ্দীপকটি আমি কোনো আগন্তুক নই কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বহতা নদীর সাথে অস্তিত্বের সম্পর্ক। উল্লেখিত ফুটে ওঠা দিকটি হচ্ছে নদী ও জীবনের মধ্যকার চলমান রূপ, প্রকৃতির সঙ্গে জীবনের অবিচ্ছিন্ন সম্পর্ক, জীবন ও জীবিকার প্রকৃতির অবদান। স্বপন তপনের মা একাকী গায়ের কুঁড়ে ঘরে পড়ে আছেন, ছেলেরা সপরিবারে শহরে স্থায়ী হয়েছে। তারা মাকে শহরে নেওয়ার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাদের মার ইচ্ছা গায়ের আজন্য পরিচিত বট, শিমুল গাছ, গোলাপ, গাঁদা ফুল, আম, কাঁঠাল ফল, কোয়েল, ময়না পাখির মাঝে আমরণ অবস্থান করা। উদ্দীপকের মূল ভাব আমি কোনো আগন্তুক নই কবিতার সাথে কোন কবিতার সাদৃশ্যপূর্ণ সেটি হচ্ছে জন্মভূমির সঙ্গে মানুষের হৃদয়ের সম্পর্ক বিদ্যমান। এই সাদৃশ্যপূর্ণ দিকটির পরিচয় রয়েছে যে চরণে বৈঠাক লাঙল, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে, দেখো মাটিতে আমার গন্ধ সরু ও
পথ, সামনে ধুধ নদীর কিনারা। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি জন্মভূমির প্রতি আত্মিক বন্ধনের কথা বলেছেন, তা উপঅংশে বিদ্যমান রয়েছে। এখানে জন্মভূমির প্রতি মানুষের নিবিড় সম্পর্কের দিকটি ফুটে উঠেছে। গাকে জেলে মাকে ছেড়ে যখন যেখানে যাই, গায়ের জোনাকি মাছরাঙা ঘুঘু পাখির দেখা কি আর পাই। আগন্তরিকের বেশে ঘুরিয়া বিদেশে কাটাইনু জীবনের বেশিক্ষণ, আজ বুঝিলাম গায়ের উড়ায় আমার প্রকৃতির সজল উদ্দীপকটি। আমি কোন আগন্তুক নই কবিতার কোন উক্তিকে সমর্থন করেন? ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আসমান শব্দের অর্থ আকাশ। কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে সাক্ষী বলে। নিশীত রাতের গ্রামীণ কথ্যরূপ নিশিরাত। অভ্যাগত শব্দের অর্থ গৃহে এসেছে এমন ব্যক্তি। আগন্তুক নিয়ন্ত্রিত অতিথি। জ্ঞানের মজুরি হলো মুকুল বা শীষ। জ্ঞানের মজুরি আর হলো ধানের শীষ, মুকুল। নিশিন্দার অর্থ হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ। কবিতায় অভাবী বা গরিব শ্রেণীর প্রতিদিনের জমিলার মা। স্নিগ্ধ মাটির সুবাস বলতে বোঝায় পার্থিক মায়াবী গন্ধ। স্পর্শক শব্দের অর্থ হচ্ছে ছোঁয়া। গ্রামে বেড়ে ওঠা, কবির অস্তিত্বে গাথা। উল্লেখিত সমুদ্রের গায়ে ছেড়ে মাকে ছেড়ে মা উল্লেখিত সমর্থনের ভিত্তিগুলো কোনটি? গ্রাম্য বায়ু, প্রকৃতির সঙ্গে জীবনের সম্পর্ক। আমি কোনো আগন্তুক নই কবিতায় মঞ্জুরি শব্দের অর্থ কি? শীষ। মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে শীষ। সর্বত্র শব্দের অর্থ কি? সেটি হচ্ছে সবখানে। সর্বত্র শব্দের অর্থ সবখানে। নিশিন্দা অর্থ হচ্ছে এক প্রকারের গাছ। নিশিন্দা অর্থ এক প্রকারের গাছ। আমি কোনো আগন্তুক নই কবিতায় জামিলার মা কোন শ্রেণীর প্রতিনিধি? সেটি হচ্ছে গরিব। স্পর্শ শব্দের অর্থ কি? স্পর্শ শব্দের হচ্ছে ছোঁয়া। জমিন শব্দের অর্থ হচ্ছে ভূমি। জমিন শব্দের অর্থ ভূমি। কবি আহসান হাবীব অভ্যাগত শব্দ দ্বারা যা বুঝিয়েছেন সেটি হচ্ছে বহিরাগত। অভ্যাগত অর্থাৎ বহিরাগত। তারপরে হচ্ছে ধানের মঞ্জুরি শব্দটি দ্বারা বোঝানো হয়েছে সম্ভবত সমৃদ্ধি এবং অনাগত নবাবের ইঙ্গিত। কবি আহসান হাবীব অভ্যাগত শব্দ দ্বারা বুঝিয়েছেন। তারপর আমি কোনো আগন্তুক নেই কবিতাটি কবি আহসান হাবীব আগন্তুক বলতে বোঝে নতুন অনুষদ বা অভ্যাগতকে নিজেকে আগন্তুক পরিচয় দিতে নারাজ। কবি আহসান হাবীব জন্মভূমির সঙ্গীত সম্পর্ক আজীবনের জন্মভূমির সঙ্গে আত্মিক সম্পর্কে ব্যক্ত করেছে। আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি চিরচেনা স্বজন বলেছেন কদমালী এবং জমিলার মাকে। কোনটি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করে? সেটি হচ্ছে গভীর ভালোবাসা ও আশাবাদ। কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে? সেটি হচ্ছে সামাজিক বৈষম্য। কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেটি হচ্ছে রাত্রিশেষ। প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। কবি আহসান হাবীবের কবিতা কিসের বিরুদ্ধে? সেটি সামাজিক। আহসান কবিতা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমান্যতার সপক্ষে বক্তব্য রেখেছেন। রানী খালের সাক্ষ্য কিরূপ গ্রন্থ? সেটি হচ্ছে কিশোর পাঠ্য উপন্যাস। রানী খালের সাক্ষ্য হচ্ছে কিশোর পাঠ্য উপন্যাস। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন? শাশ্বত অবস্থানের গুরুত্বে। আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি পূর্বের কোনটিকে সাক্ষী করেছেন? সেটি হচ্ছে পূর্বের পুকুরকে সাক্ষী করেছেন। পুকুর। আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি মাছরাঙা কোন গাছে বসে আছে? সেটি হচ্ছে ডুমুর গাছে। মাছরাঙা ডুমুর গাছে বসে আছে।
আমি কোনো আগন্তুক নই কবিতায় সাক্ষী পুকুরটি কোন দিকে অবস্থিত, সেটি হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। আমি কোনো আগন্তুক নই কবিতা উল্লেখিত মাছরাঙা কোন গাছে বসে আছে, সেটা হচ্ছে ডুমুর। আমি কোনো আগন্তুক নই কবিতা স্থির দৃষ্টিকার মাছরাঙার। আমি কোনো আগন্তুক নই কবিতার কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মাছরাঙা চেনে বলে উল্লেখ করেছে। কবি আহসান হাবীব কেমন পথিক নন ভিনদেশি, খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা ছিল সেটি হচ্ছে স্বদেশী প্রেম। আমি ছিলাম এখানে, এখানে থাকার সর্বত্রই থাকা। আমি কোন নিয়মে সর্বত্র থাকেন, সেটি হচ্ছে সাম্পিক। এখানে থাকার নামে সর্বত্র থাকে। চিরগল্পে ফুটে উঠেছে স্বদেশী সান্নিধ্যের সর্বব্যাপকতা। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত বাতাস কেমন হচ্ছে জলজ। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত বাতাস কেমন জলজ। এখানে থাকার সর্বত্রই থাকা। এই চিত্রকল্পে ফুটে উঠেছে স্বদেশের সান্নিধ্যের সর্বব্যাপকতা। আমি ছিলাম এখানে, এখানে থাকার সর্বত্রই থাকা। কবি এখানে নিয়মে সর্বত্র থাকেন, সেটি হচ্ছে সাপনিক। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন ধরনের পাখিরা কবিকে চেনে, সেটি হচ্ছে ক্লান্ত বিকেলের পাখিরা কবিকে চেনে। তারা জানে আমি কোনো আগন্তুক নই কবিতার চরণে কবি কাদের কথা বলেছেন, সেটি হচ্ছে খররৌদ্র জলজ বাতাস। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি সাক্ষী মানছেন ধানের মঞ্জুরি। আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের কথা উল্লেখ করেছেন, কার্তিক মাসের। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা, জ্যোৎস্নার। কদমালি কিসের নত, সেটি হচ্ছে বার্ধক্য।